আসসালামু আলাইকুম সবাইকে। প্রজেক্ট এইস এর কেমিস্ট্রির পঞ্চম ক্লাসে সবাইকে স্বাগতম। আগের 4টা ক্লাস যারা করো নাই তারা অবশ্যই প্লেলিস্ট থেকে 4টা ক্লাস করে আসবা। কারণ এই কোর্সটাতে তোমাদের এইচএসসির জন্য ইম্পর্টেন্ট যেগুলো শুধু সেগুলোই আলোচনা করা হচ্ছে, অপ্রয়োজনীয় কোনো কিছু আলোচনা করা হচ্ছে না। তাই তোমাদের ওই 4টা ক্লাস করা ম্যান্ডেটরি। চলো আমরা আজকে ক্লাসটা শুরু করি। দেখো, গতদিন আমি একটা গাণিতিক পার্ট আলোচনা করছিলাম এবং গাণিতিক কিছু প্রবলেম সলভ করে দিয়েছিলাম। সেই প্রবলেমে সিরিজ রিলেটেড কিছু প্রবলেম ছিল। তো এই সিরিজ রিলেটেড প্রবলেমে পরীক্ষায় যেই প্রবলেমগুলো খুব ফ্রিকোয়েন্টলি আসে তার মধ্যে একটা হচ্ছে আহ, অমুক সিরিজের কোন রং দিবে, বা আমার সিরিজের কোন রং দিবে, নীল, লাল, সাদা। সাদা তো 7টা বর্ণের সমাহার, সাদা তো হবে না। তোমার লাল, নীল, সবুজ কোন বর্ণটা দিবে। অথবা তোমাকে এভাবে জিজ্ঞেস করতে পারে যে কোন সিরিজে, এমসিকিউতে জিজ্ঞেস করতে পারে যে কোন সিরিজে তোমার দৃশ্যমান আলো পাওয়া যায়, বা অতিবেগুনি পাওয়া যায়, বা অবলোহিত পাওয়া যায়। ঠিক আছে? সো ওই রিলেটেড ম্যাথগুলা তুমি যাতে চোখের পলকে সলভ করতে পারো, বা ওই এমসিকিউটা যাতে চোখের পলকে সলভ করতে পারো, যাতে আশেপাশে দেখতে না হয়, নিজেকে যাতে এত ভাবতে না হয়, তাই তোমাদের জন্য আমি একটা ছক দিয়ে দিছি। হ্যাঁ, তো ছকটা দেখো, একটু খেয়াল করো। ছকে তোমার বামারের নিচে এবং বামারের উপরে এই দুটো আমরা চোখে দেখতে পারি না। অতি বেগুনিও দেখতে পাই না, অবলোহিতও দেখতে পাই না। দেখতে পাই কাদের? দৃশ্যমান আলোর যে রেঞ্জটা আছে অতটুকু দেখতে পাই। এবং এই দৃশ্যমান আলোর রেঞ্জটা কোন সিরিজে আছে? বামারে আসে। ঠিক আছে? বামার ব্যতীত উপরে নিচে সবকিছুই কি আমরা দেখতে পাই না। মানবের জন্য অতি বেগুনি অবলোহিত দেখা সম্ভব না। তো তোমাকে যদি জিজ্ঞেস করে যে কোন সিরিজে তোমার দৃশ্যমান আলোর রেখা আমরা রশ্মি পাওয়া যায়, আমরা রশ্মির রেঞ্জ পাই, আমরা তরঙ্গ দৈর্ঘ্য পাই, আমরা সেটা বামার সিরিজে। ঠিক আছে? সো বামার সিরিজে আমরা কি পাই? দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য পাই। তো এর আগে কি পাই? লাইম্যানে কি পাই? ইউভি পাই। এবং বামারের পরে যা কিছু আছে সবই আমরা কি পাচ্ছি? আইআর, বা অবলোহিত পাচ্ছি। ঠিক আছে? এই ছকটা দেখলেই তুমি এক্সামে সবকিছু অ্যান্সার করতে পারবা। ঠিক আছে? দেখো, এখানে আমরা উচ্চ শক্তি স্তর, নিম্ন শক্তি স্তরের মানগুলো বলে দিছি। সো এই ছকটা একটু ভালো মতো একটু মাথার মধ্যে অবজার্ভ করে নিয়ে গেলে তুমি ইজিলি ম্যাথ করতে পারবা। ওকে, দেখো, এরপর আসো, আমরা গত যে 4টা ক্লাস আমরা করছি, এই 4টা ক্লাসের উপর ভিত্তি করে আমরা একটু কিছু এমসিকিউ সলভ করি, দেখি তোমরা পারো কিনা। যদি তোমরা নিজেদের একটু যাচাই করতে চাও, তোমরা ভিডিওটা পজ করো, ভিডিওটা পজ করে এখানে যে এমসিকিউ গুলো আছে সেই এমসিকিউ গুলো সলভ করো, করে দেখো যে আমার আগে তোমরা পারো কিনা। তো চলো আমরা সলভে যাই। আমাকে ফার্স্টে কি বলছে? আমাকে ফার্স্টে বলছে যে তরঙ্গ সংখ্যা কোন রশ্মির ক্ষেত্রে বেশি হয়? ইউভি, আইআর, তোমার এটা আমি মনে করলাম, ধরে নিলাম যে রেডিও ওয়েভ দিছি। হ্যাঁ, তাহলে আমার আলোচনা করতে রেডিও ওয়েভ, বা হ্যাঁ রেডিও ওয়েভ, ঠিক আছে, ধরে নিছি যেটা আমার আলোচনা করতে সুবিধা হবে, নাকি এক্স রে। আচ্ছা, তরঙ্গ সংখ্যার একটা ফর্মুলা পড়াইছিলাম, মনে আছে? হাইড্রোজেন বর্ণালী সিরিজের সূত্র পড়াতে গিয়ে দেখো তো কি ছিল? মিউ ইজ ইকুয়াল টু 1/λ। অর্থাৎ কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক। ব্যস্তানুপাতিক সম্পর্ক হলে কি হয়? ল্যামডা যত ছোট হবে তরঙ্গ সংখ্যা তত বেশি হবে। তো এখন তুমি উত্তর পেয়ে গেছো। উত্তরটা কি? এই 4টার মধ্যে যার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম তার তরঙ্গ সংখ্যা সবচেয়ে বেশি। তাহলে দেখো, এই 4টার মধ্যে কোনটার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। আচ্ছা, এই রিলেটেড যে তরঙ্গ দৈর্ঘ্যের মান কেমন হবে, বা কম্পাঙ্কের মান কেমন হবে, এটা তোমরা হাজারের বইয়ের নতুন সংস্করণের 136-37 পেজে পেয়ে যাবা। ঠিক আছে? তো দেখো, ইউভি, আইআর, তারপর রেডিও ওয়েভ, এগুলো সবগুলারই এক্স রের তুলনায় তরঙ্গ দৈর্ঘ্য বেশি। অর্থাৎ এই তরঙ্গ সংখ্যা কি হবে? কম হবে। একমাত্র এক্স রে যেটা, তারই তরঙ্গ দৈর্ঘ্য কম। যার তরঙ্গ দৈর্ঘ্য কম তার তরঙ্গ সংখ্যা কি হবে? বেশি হবে। ওকে, 2 নম্বরটা কি বলছে? পারমাণবিক ভরের একক কি? পারমাণবিক ভরের একক কি? পারমাণবিক ভরের একক এএমইউ। ঠিক আছে? আচ্ছা, জিম্যান প্রভাব এবং স্টার্ক প্রভাব কোন মডেলের সীমাবদ্ধতা? বোর মডেলের সীমাবদ্ধতা। এগুলো আমরা ক্লাস নাম্বার 2 এ পড়ছি। বোর মডেল কোথায় পড়ছি? ক্লাস নাম্বার 2 এ পড়ছি। অবশ্যই অবশ্যই ক্লাস নাম্বার 2 করবা, তাহলে জিম্যান প্রভাব কি, স্টার্ক প্রভাব কি জানতে পারবা। এএমইউ তোমার অ্যাটমিক ম্যাস ইউনিট। ঠিক আছে? অ্যাটমিক ম্যাস ইউনিট। ওকে, আচ্ছা, এরপরে যেসব পরমাণুর নিউট্রন সংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের কি বলে?
নিউটন সংখ্যা সমান, এটা আমরা গত ক্লাসে পড়ছি 4th নম্বর ক্লাসে। নিউটন সংখ্যা সমান হলে কি হয়? নিউটন সংখ্যা সমান হলে আইসোটোন হয়। এনতে কি? নিউট্রন। এনতে নিউট্রন। আইসোটোপ কারা? আইসোটোপ যাদের হচ্ছে প্রোটন সংখ্যা একই বা পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন। আইসোবার কারা? যাদের হচ্ছে ভর সংখ্যা একই কিন্তু বাকি সবকিছু ভিন্ন। ওকে, কোন মতবাদে পরমাণুকে সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে? এটা আন্ডা বাচ্চাও পারবে। সেটা কি? রাদারফোর্ডের পরমাণু মডেল। ঠিক আছে, এখানে আর আলোচনার কিছু নাই। আচ্ছা, অসীম দূরত্ব থেকে ইলেকট্রন তৃতীয় শেলে স্থানান্তরিত হলে নিচের কোন বর্ণালী সিরিজ উৎপন্ন হয়? আচ্ছা, এটা একটু আগে আমরা ছক করছি না? চলো ছকে যাই আমরা। ছকে কি বলছে দেখো তো, এগুলো কিন্তু সব ইনফিনিটি, মানে এখানে হচ্ছে অসীম দূরত্ব, সব অসীম। হ্যাঁ, সব অসীম, এগুলো সব কিন্তু অসীম, মানে 9 পরে যা কিছু আছে। তো অসীম থেকে কোথায় আসছে? তৃতীয়তে আসছে। তৃতীয়তে আসলে কি হবে? প্যাশন। বলছিলাম না যে এই ছকটা পড়লে তুমি এমসিকিউ সিকিউ সবকিছু সলভ করতে পারবা। তো অসীম থেকে কোথায় আসছে? অসীম থেকে আসছে কোথায়? 3-এ। অর্থাৎ আমাদের সিরিজটা কি হবে? প্যাশচেন। প্যাশচেন, ঠিক আছে, প্যাশচেন। আচ্ছা, নিচের কোনটি বোর তত্ত্ব প্রয়োজন না? প্রযোজ্য নয়। বোর তত্ত্ব প্রযোজ্য নয়। বোর তত্ত্ব শুধুমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর জন্য। অর্থাৎ এক ইলেকট্রন বিশিষ্ট যেই পরমাণুটা এক ইলেকট্রন বিশিষ্ট না, তার জন্য বোর পরমাণু তত্ত্ব বা বোর তত্ত্ব প্রয়োজন না। প্রযোজ্য না, প্রয়োজন বলতেছি বারবার। আচ্ছা, দুঃখিত। আচ্ছা, নিচের কোনটির ক্ষেত্রে বোর তত্ত্ব প্রযোজ্য নয়? দেখো, এখানে কোনো ইলেকট্রনই নাই। ঠিক আছে, এখানে কোনো ইলেকট্রনই নাই। আচ্ছা, এখানে হিলিয়ামের বেসিক্যালি 2টা ইলেকট্রন থাকে, এখানে একটা নাই। এরও একটা ইলেকট্রন আছে। লিথিয়ামের 3টা ইলেকট্রন থাকে, 2টা নাই, অর্থাৎ এখানেও একটা ইলেকট্রন আছে। আর হাইড্রোজেনেও তো একটা ইলেকট্রন আছে। সো এই 3টার জন্য তোমার বোর তত্ত্ব প্রযোজ্য। কিন্তু প্রযোজ্য নয় কার জন্য? যার ইলেকট্রনই নাই। ইলেকট্রনই তোর নাই, ওর জন্য প্রযোজ্য হবে কেমনে? এখন এটার উদাহরণ আরো কিছু হতে পারে, যেমন তোমার লিথিয়ামের পরে হচ্ছে তোমার শুধু লিথিয়াম হতে পারে, লিথিয়াম প্লাস বা লিথিয়াম, বা হচ্ছে তোমার সোডিয়াম। হ্যাঁ, তারপর বাকি যা কিছু আছে, মানে এক ইলেকট্রন নয় এমন সবকিছুর জন্যই বোর তত্ত্ব প্রযোজ্য না। আচ্ছা, ভারী পানি কোনটা? D2O। এটা আন্ডা বাচ্চারা পারবে, ক্লাস 8 থেকে এগুলো পড়াইতেছে স্কুল কলেজে। আচ্ছা, ইলেকট্রনের স্থির কক্ষপথ বা শক্তি স্তরের ধারণা প্রথমে কে প্রদান করে? শক্তি স্তরের ধারণা প্রথমে কে প্রদান করে? স্থির কক্ষপথ বা শক্তি স্তরের ধারণা প্রথম কে প্রদান করে? এইটা তোমাদের এই 1 আর 2 এটা তোমাদের জন্য আমি রেখে দিলাম। এটা হচ্ছে তোমাদের সবার এই রাদারফোর্ড এবং বোরের মধ্যেই প্যাচ লাগবে। এই প্যাচটা ক্লিয়ার কোথায় করবা? ক্লাস নাম্বার 1 এবং ক্লাস নাম্বার 2 এ গিয়ে প্যাচটা ক্লিয়ার করে এইটা হচ্ছে কমেন্টে এটার অ্যান্সার দিয়ে দেবা যে 9 এর এত নাম্বার অ্যান্সারটা ছিল। ঠিক আছে, ওকে। দেখো, কৌণিক ভরবেগের সমীকরণ কোনটি? কৌণিক ভরবেগের সমীকরণ কোনটি? ঠিক আছে, কৌণিক ভরবেগের সমীকরণ কোনটি বলো তো? কোনটি? mvr is equal to nh divided by twice pi। কোনটায় আছে বলো? বি নাম্বারে, nh divided by twice pi। ওকে। আচ্ছা, বিকিরিত আলোক রশ্মির তরঙ্গদৈর্ঘ্য এত ন্যানোমিটার হলে এর ফ্রিকোয়েন্সি কত হবে? আচ্ছা, ফ্রিকোয়েন্সির সূত্র কি? ফ্রিকোয়েন্সির সূত্র হচ্ছে c বাই ল্যামডা। এখানে ভ্যালু বসাই দিবা, মান অটোমেটিক চলে আসবে। এবং অবশ্যই অবশ্যই এটাকে কিসে করতে হবে? মিটারে কনভার্ট করতে হবে। মিটারে কিভাবে কনভার্ট করবা? 10⁻৯ দিয়ে গুণ করতে হবে। গুণ করলে এটা কিসে কনভার্ট হয়ে যাবে? মিটারে কনভার্ট হয়ে যাবে। এরপর আইসোটোনের উদাহরণ। আইসোটোন একটু কি পড়ছে? নিউটন সংখ্যা যার সমান থাকবে। দেখো তো এখানে কার নিউটন সংখ্যা সমান? এখানে নাইট্রোজেন কত? 13 - 7 কত হচ্ছে? 6। 13 - 6 কত হচ্ছে? 7। সো এটা না। ঠিক আছে, আমরা বুঝতে পারলাম। দেন তারপরে আর্গুনেটার দেখো, 40 - 20 20, 40 - 18 22, এটাও না। দেন হচ্ছে এটা 20, এটা 21, এটাও না। তাহলে হবে কোনটা? এটা দেখো, 3টা যখন না তখন অবশ্যই 4 নাম্বারটা হবে। তাও আমরা 4 নাম্বারটা অবশ্যই ক্রস চেক করবো, কারণ অনেক সময় পরীক্ষায় ব্ল্যাঙ্ক উত্তর দেওয়া থাকে, অর্থাৎ 4টার কোনোটাই হবে না এমন হতেও পারে। সো আমরা অবশ্যই এটা ভেরিফাই করব। আমি বললাম যে 3টা হবে না জন্য 4 নাম্বারটা হবে, এই থিওরিতে আগানোর কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, তো দেখো এটা আমরা যদি 31 থেকে 15 বিয়োগ করি তাহলে এটা 16 হয়, 32 থেকে 16 বিয়োগ করলে 16 হয়, অর্থাৎ নিউটন সংখ্যা সমান। অর্থাৎ আমাদের কি হবে? এটা আমাদের এটা ডি নাম্বার অ্যান্সার। কোন আলোক রশ্মির ফ্রিকোয়েন্সি বেশি হবে? ফ্রিকোয়েন্সি বেশি হবে, কম্পাঙ্ক বেশি হবে। কম্পাঙ্কের ফর্মুলা কি পড়লাম এখনই আমরা? c বাই ল্যামডা, অর্থাৎ ব্যস্তানুপাতিক সম্পর্ক। সো যার তরঙ্গ দৈর্ঘ্য তোমার হচ্ছে কম তার ফ্রিকোয়েন্সি বেশি। এখানে কার কম? আবার দেখো এক্স রে। তো
তুমি এই এমসিকিউটা পাবে, এক্স রে ম্যাক্সিমাম অ্যান্সার, বুঝছো? অনেক সময় মহাজাগতিক রশ্মিও থাকে, গামারে থাকে, সো একটু দেখে অ্যান্সার করতে হবে। এখানে যদি এক্স রে বার গামারে থাকতো তখন আমাকে অ্যান্সার হইতো গামারে। আবার সবসময় এক্স রে বার দাগায় এসো না, আগে দেখবা অ্যান্সার তোমার কি হবে, বুঝে শুনে তারপর অ্যান্সার করতে হবে। আচ্ছা, H1/1 এটার নাম কি বলো? এটার নাম কি? এটার নাম H হ্যাঁ, এটা খুবই সোজা, ডিউটেরিয়াম, পোট্রিয়াম, ট্রিটিয়াম। আর এটা কোনটা, তিনটার মধ্যে কোনটা, এটা তুমি বের করবা। ওকে, আচ্ছা, নিচের কোনটি ডি ব্রগলি সমীকরণ নামে পরিচিত? এটাতে আমরা একটু পরে আসব, এখন এটা পড়াইনি, আগে দিয়ে ফেলছি যেহেতু, সেহেতু আমরা এটা করব। এইটা হচ্ছে ডি ব্রগলির সমীকরণ, এটা আসবো আমরা, সমস্যা নেই, ঠিক আছে, আসবো, এগুলো তো অবশ্যই আসবো। এই পরের টপিকই আমরা এটাই আলোচনা করব। বোর পরমাণু মডেল অনুসারে ডেল ই ইজ ইকুয়াল টু E2 মাইনাস E1 ইজ ইকুয়াল টু এইচ মিউ। এখানে মিউ বলতে কি বোঝাচ্ছে? কম্পাঙ্ক বোঝাচ্ছে, ঠিক আছে, কম্পাঙ্ক বোঝাচ্ছে। আচ্ছা, 1 অ্যামস্ট্রং সমান কত সেন্টিমিটার? আচ্ছা, 1 অ্যামস্ট্রং সমান আমরা গত ক্লাসে পড়ছিলাম 10 ইনভার্স 10 মিটার। সো এটাকে যদি আমি 100 দ্বারা ভাগ করি তাহলে কি হবে? 10 ইনভার্স 12 সেন্টিমিটার। কত? এটা অ্যান্সার। ওকে, আচ্ছা, একটি পরমাণুর 17টি প্রোটন 20টি নিউট্রন থাকলে পরমাণুটির সংকেত কোনটা হবে? 17 নিউট্রন মানে কি? ক্লোরিন, ক্লোরিন কে কে এই দুইটা, 20 এর সাথে 17 যোগ করলে ভর সংখ্যা পাবো, কারণ এখানে আমাদের কারা থাকে? ভর, ভর থাকে। তো ভর সংখ্যা কত? 37, তত অ্যান্সার হবে ডি। ওকে, এরপরে দেখো, হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ইলেকট্রন শক্তি E1 হলে তৃতীয় কক্ষপথের ইলেকট্রনের শক্তি কত হবে? আমরা এটার একটা ফর্মুলা পড়ছিলাম, E1 ইন্টু 1/n²। এই E1 এর n², ঠিক আছে, 1/n², এবং E1 এর ভ্যালু ছিল মনে আছে 3.6 eV, মনে আছে? এটার সাথে করছিলাম ওইটাই, এটাই হচ্ছে E1, ঠিক আছে। সো এখানে ভ্যালু না দিয়ে বলছে হচ্ছে E1, তাহলে n² যদি আমি বসাই 3² কত হবে? 9। সো অ্যান্সার হবে এটা, এই নাম্বার, ঠিক আছে। অর্থাৎ এটা কিভাবে সলভ করলাম? E1 ইন্টু 1/n² দিয়ে সলভ করছি। ওকে, আচ্ছা, আইসোটোপের ধারণা প্রবর্তন করেন কে? বিজ্ঞানী স্টোন। ওকে, বামার সিরিজে N2 যদি NH, N2 মানে কিন্তু NH, হ্যাঁ, N1 এবং N1 হচ্ছে লোয়ার, N2 হচ্ছে হায়ার, ঠিক আছে। NH3 হলে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? বামার সিরিজে লাইম্যান বামার, তাহলে N হচ্ছে N1 কত? 2, আর হচ্ছে তোমার N2 কি বলে দিয়েছে? 3। সো এখন এই ফর্মুলায় বসায় দাও, RH 1/n1² মাইনাস n2², বসায় দাও, বসায় দিলে কি হবে? অ্যান্সার চলে আসবে। ওকে, এইচ পারমাণবিক বর্ণালীর কোন সিরিজটিতে দৃশ্যমান অঞ্চলের রশ্মি দেখা যায়? এটা এটা পারবা কি পারবা না বলো? পজ করো, পজ করে অ্যান্সার করো, ঠিক আছে। এটা তোমার HW, এটা মাত্র আমরা ছকে পড়ে আসছি। হাইড্রোজেনের আইসোটোপ কতটি? হাইড্রোজেনের প্রাকৃতিক আইসোটোপ হচ্ছে 3টি, আর নরমালি খুব সম্ভবত 7টা। ওকে, মানে কৃত্রিম ল্যাবরেটরিতে তৈরি টোটাল 7টা, বাট প্রাকৃতিক যদি আমি বলি তাহলে 3টি। তৃতীয় শক্তি স্তরের জন্য MVR এর মান কোনটি হবে? জাস্ট MVR সমান কি আগে এটা জানি আমি, এটা তো আমরা জানি। এখানে কি বসাবো? 3/3 থাকবে, 3H ডিভাইডেড বাই টুয়াইস পাই, 3H ডিভাইডেড বাই টুয়াইস পাই। পরমাণু দ্বিতীয় কক্ষপথের একটি ইলেকট্রনের জন্য কৌণিক ভরবেগের মান নির্ণয় করো, SW। এটা করবা, ও 25 নাম্বারটা মাত্র করে দিলাম। আচ্ছা, নিম্নের কোনটি তেজস্ক্রিয় আইসোটোপ? কার্বন 14, ঠিক আছে, এগুলো সব নরমাল, এগুলো সব নরমাল, ঠিক আছে, স্বাভাবিক অবস্থায় পাওয়া যায়। কার্বনের স্বাভাবিক অবস্থা কোনটা? C12, ঠিক আছে। এরপরে 13, 14, যার মধ্যে 14 হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ। কার্বন 14 দিয়ে বেসিক্যালি তোমার কোনো একটা জিনিসের বয়স মাপা হয়, ঠিক আছে, রেডিও অ্যাক্টিভ ডেটিং যেটাকে বলে সেটা করা হয়। যেসব পরমাণুর নিউক্লিয়ন সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের কি বলে? নিউক্লিয়ন সংখ্যা বলতে কি বোঝায়? নিউক্লিয়ন সংখ্যা বলতে নিউক্লিয়াসে যারা আছে তাদের যোগফলকে বোঝায়, নিউক্লিয়াসে যা আছে তাদের যোগফলকে বোঝায়, হুইচ ইজ প্রোটন প্লাস নিউট্রন। প্রোটন প্লাস নিউট্রন কি নির্দেশ করে? ভর সংখ্যা নির্দেশ করে। তো নিউক্লিয়ন সংখ্যা অ্যাকচুয়ালি ভর সংখ্যা। সো নিউক্লিয়ন সংখ্যা একই, ভর সংখ্যা একই, কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন। ভর সংখ্যা একই হলে কি হয়? বার, গত ক্লাসে এটা পড়াইছি, আইসো বার। নিচের কোনটির ক্ষেত্রে বোরের পরমাণু মডেল প্রযোজ্য? একটু আগে করছি, এক ইলেকট্রন বিশিষ্ট যে কোনো কিছুর জন্যই প্রযোজ্য। এক ইলেকট্রন বিশিষ্ট কে? দেখো তো,
এক ইলেকট্রন বিশিষ্ট, এটাও না, এটাও না, এটাও না, এটা। ওকে, এই হচ্ছে আমাদের টোটাল কথাবার্তা। এবার আসো, আমরা কিছুক্ষণ আগে এমসিকিউতে পড়লাম ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য। আমরা ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্যতে চলে যাই, ঠিক আছে? ওকে, আচ্ছা, ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্যের আগে আমি তোমাকে একটা জিনিস বলতে চাই। সেটা হচ্ছে, মনে করো এটা একটা বস্তু, একটা ভরযুক্ত বস্তু, ঠিক আছে? এটা একটা ভরযুক্ত বস্তু, এটা এম ভর, ঠিক আছে? এম ভরের একটা বস্তু। এই বস্তুটা যখন গতিশীল হবে, এই বস্তুটা যখন গতিশীল হয়, কি হয়? গতিশীল হয়। তখন এটা বেসিক্যালি তোমার মনে হয় যে আসলে এটা সোজা পথে চলতেছে, অ্যাকচুয়ালি এটা সোজা পথে চলতেছে না, এটা অ্যাকচুয়ালি তরঙ্গাকারে চলতেছে, তরঙ্গাকারে চলতেছে, ঠিক আছে? এটা তরঙ্গ পথে চলতেছে। সো এটা যখন গতিশীল হবে, তখন এরকম 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 তরঙ্গ আকারে চলবে। অর্থাৎ কি বললাম? ভরযুক্ত কোনো বস্তু গতিশীল হলে এটি তরঙ্গাকারে তরঙ্গাকারে চলতে থাকে, তরঙ্গাকারে চলতে থাকে। বুঝতে পারছো আমার কথা? বুঝতে পারছো আমার কথা? তুমিও একটা ভরযুক্ত বস্তু, তুমি যদি রাস্তায় হাঁটো বা দৌড়াও, তুমি কি কি আকারে চলতেছো জানো? তরঙ্গাকারে চলতেছো। তুমি আমার সাথে ডিবেট করতেই পারো যে ভাই আমি তো সোজা রাস্তায় একদম সোজা দৌড় দিতে পারবো, আপনি কিভাবে বলেন আমি তরঙ্গাকারে চলতেছি? বাট তুমি চলতেছো। ওটাই ব্যাখ্যা করছে কে? ডি ব্রগলির ডি ব্রগলি ওটাই ব্যাখ্যা করছে, ঠিক আছে? আর তুমি যেই তরঙ্গাকারে চলতেছো ওই তরঙ্গটাকে বলা হচ্ছে ডি ব্রগলি তরঙ্গ। ওকে, আচ্ছা, তো বেসিক্যালি আমরা কি বুঝলাম? যদি একটা এটা যদি একটা বস্তু হয়, এটা যদি একটা বস্তু হয়, এটা ভরযুক্ত, এম ভরযুক্ত একটা বস্তু হয়, এটাকে আমি কি করলাম বলো তো? এটাকে আমি গতিশীল করলাম, ঠিক আছে? কি করলাম? গতিশীল করলাম। গতিশীল করলে কি দাঁড়াচ্ছে দেখো, গতিশীল যখন আমি করতেছি তখন এম ভরের কারণে এর একটা কি ধর্ম আসতেছে? এম ভরের কারণে বা একটা এই ভরযুক্ত হওয়ার কারণে তার মধ্যে একটা কণা ধর্ম আসতেছে, কণা ধর্ম আসতেছে। আর গতিশীল হচ্ছে হওয়ার কারণে সে যে একটা তরঙ্গ পথে চলতেছে বা তরঙ্গাকারে চলতেছে, সেটার জন্য তার মধ্যে কি আসছে? একটা তরঙ্গ ধর্ম আসছে। কি আসছে? তরঙ্গ ধর্ম আসছে, ঠিক আছে? বুঝতে পারছো আমার কথা? তরঙ্গ ধর্ম আসছে। ওকে, আর এই যে দুইটা ধর্ম যে আসছে না, এই দুইটা ধর্মকে কি বলা হয় জানো? কণার দ্বৈত ধর্ম বলা হয়। কি বলা হয়? কণার, এটা কিন্তু পরীক্ষায় আসে। কণার দ্বৈত ধর্ম বলতে কি বুঝো? খ নম্বরে আসে দ্বৈত ধর্ম, ঠিক আছে? বা ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি বলা হয়, ঠিক আছে? ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি বলা হয়। ওকে, তাহলে আমরা কি পড়লাম? যদি কোনো ভরযুক্ত বস্তু গতিশীল হয়, তবে এর মধ্যে কণা ধর্ম ও তরঙ্গ ধর্ম দেখা যায়, যাকে ওয়েভ পার্টিকেল ঠিক আছে? এবং এই তরঙ্গটাকে তরঙ্গটাকে
ডি ব্রগলি তরঙ্গ বলে। ঠিক আছে, এখন এই ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কি, এটা হচ্ছে এখানে আমরা যেমন তরঙ্গের যে দৈর্ঘ্য, আমরা আগে তরঙ্গ দৈর্ঘ্য বলতে আমরা যা বুঝি, ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য বলতেও তাই। খালি আমরা এরপরে আর কোনো ডিটেলসে যাব না, আমরা এতটুকু বুঝলাম যেহেতু ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি আমাদের পরীক্ষায় আসে, বা কণার তরঙ্গ কণার দ্বৈত ধর্ম আমাদের পরীক্ষায় আসে, তাই সেটা আলোচনা করলাম, এবং ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি কি সেটা বললাম, এবং এই তরঙ্গটাকে ডি ব্রগলি তরঙ্গ বলে সেটাও বললাম। এখন আমরা ডাইরেক্ট ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কিভাবে বের করতে হয় সেটাতে চলে যাব। সো ফর্মুলা লেখো, ফর্মুলা ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু h বাই, আচ্ছা তরঙ্গ দৈর্ঘ্য কি দিয়ে প্রকাশ করা হয়, ল্যামডা দিয়ে প্রকাশ করা হয়, ল্যামডা লিখি, ল্যামডা ইজ ইকুয়াল টু h বাই mv। এই হচ্ছে আমাদের জিনিস। ওকে, এই জিনিসটাই আসার জন্য আমরা এত কাহিনী করলাম। ঠিক আছে, বুঝতে পারছো এই জিনিসটা, বুঝতে পারছো? কিন্তু সব আমি যেগুলো বলতেছি সব কিন্তু লেখা সম্ভব হয় না, আসলে সব লিখতে গেলে তোমাদের ক্লাস অনেক বড় হয়ে যাবে। সো যেটা আমার হচ্ছে আমার একদম না লিখলেই না, সেটা আমাদের লিখতেই হবে, এবং আমি যেগুলো মুখে বলতেছি সেগুলো অবশ্যই তোমরা খাতায় নোট করবে এবং গ্রুপে সাবমিট করবা, আমি কিন্তু দেখবো তোমরা নোট করতেছো কিনা। ওকে ওকে, চলো আমরা পরের ম্যাথে যাই, সরি পরের স্লাইডে যাই। পরের স্লাইডে ম্যাথ, ঠিক আছে, পরের স্লাইডে ম্যাথ কি বলছে দেখো, 1 কেজি ভরের একটি বস্তুর বেগ 1 কিলোমিটার পার আওয়ারের হলে তার তরঙ্গ দৈর্ঘ্য কত? আচ্ছা, তার আগে এখানে ম্যাথে যাওয়ার আগে তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস বলি, এই যে আমি বললাম তুমি আমার সাথে বিতর্ক লাগবে না, তর্ক করলা না, যে হচ্ছে ভাই আপনি কেন বলতেছেন আমি তরঙ্গ আকারে যাই, আমি তো এরকম করে যাই না, আমি তো যাই সোজা। এটা কেন সোজা আমি তোমাকে বলি, দেখো আমার তরঙ্গ দৈর্ঘ্য ডি বলি, তরঙ্গ দৈর্ঘ্য কি ছিল আমার, ল্যামডা বাই এইচ ডিভাইডেড বাই এমভি ছিল, রাইট। অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যের সাথে ভি এর সম্পর্কটা কি, ব্যস্তানুপাতিক, অর্থাৎ ল্যামডা ইজ ইকুয়াল টু 1 বাই ভি। ঠিক আছে, এখন তুমি যে কোনো একটা তরঙ্গ নাও, গামা নাও, রেডিও ওয়েভ নাও, তারপর তোমার যা কিছু নাও, ঠিক আছে নাও, তুমি দেখবা যে তাদের তুমি তরঙ্গটা দেখতে পাও। কেন দেখতে পাও? কারণ ওদের বেগ অনেক বেশি, বেগ কি বেশি, এই বেগ বেশি হওয়ার কারণে তরঙ্গ দৈর্ঘ্য হয়ে যায় কি কম, তরঙ্গ দৈর্ঘ্য হয়ে যায় কি, তরঙ্গ দৈর্ঘ্য হয়ে যায়, বেগ বেশি হওয়ার কারণে তরঙ্গ দৈর্ঘ্য কি হয়ে যায়, মিনিমাম হয়ে যায়, যার কারণে তুমি কি দেখতে পাও, এরকম দেখতে পাও, দেখা যায়। কিন্তু তুমি আমি যখন হাঁটতেছি বা দৌড়াচ্ছি বা গাড়ি চালাইতেছি, তখন ভিটা এত ম্যাক্সিমাম হয় না, এটা ভি ম্যাক্স কত বলো তো, প্রায় আলোর বেগের কাছাকাছি। তো তত জোরে কি তুমি কখনো দৌড়াইছো বা গাড়ি চালাইছো বা সাইকেল চালাইছো? আমরা কেউই চালাতে পারি না। সো ওই বেগের তুলনায় আমাদের বেগটা খুবই কম, ঠিক আছে। সো কম হওয়ার কারণে আমার তরঙ্গ দৈর্ঘ্যটা কি হয়ে যায়, অনেক বড় হয়ে যায়, এবং এটা এত বড় হয়ে যায় যে তোমার দেখে মনে হয় তুমি সোজা পথে হাঁটতেছো বা সোজা পথে চলতেছো, ঠিক আছে, এই কারণে তোমার মনে হয় যে সোজা পথে চলতেছো। আদারওয়াইজ তুমি নিজেও একটা তরঙ্গ দৈর্ঘ্যের আন্ডারে তুমি একটা তরঙ্গ দৈর্ঘ্য মেনটেন করেই চলাচল করতেছো, ঠিক আছে। ওকে, বুঝছো? এবার উত্তরটা তোমার অ্যান্সার দিয়ে দিচ্ছি আমি। ওকে, আমরা এখন ম্যাথে যাই। ম্যাথে কি বলছে? ম্যাথে বলছে 1 কেজি ভরের একটি বস্তুর বেগ এত কিলোমিটার পার আওয়ারের তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, দেখো তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, এটা ডি ব্রগলির সূত্র দিয়ে করা যাবে। ওকে, ডি ব্রগলির সূত্র দিয়ে করা যাবে, h বাই mv। এইচটা কি বলতো, প্লাঙ্কের ধ্রুবক, এটা তো জানো, মান কত 6.626 ইন্টু 10 ইনভার্স 34। ওকে, মান বসায় দাও, দিয়ে এখানে কি করব, 6.626 ইন্টু 10 ইনভার্স 34 ডিভাইডেড বাই 1 কেজি ভরের বসছে, সো এখানে 1 বসবে, আর 1 কিলোমিটার পার আওয়ার এটাকে কিসে কনভার্ট করতে হবে, মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। 1 কিলোমিটার মানে কি 1000 মিটার, আর 1 ঘন্টা মানে কি 3600 সেকেন্ড। ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটর নিয়ে মানগুলো বসাও, অ্যান্সার পেয়ে যাবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো, ওকে,
আসো আমরা এখন পরের অঙ্কটাতে যাই। পরের ম্যাথটা কি বলছে, একটি কণার তরঙ্গ ধর্ম এত এবং এর কণা ধর্ম কত হবে, ঠিক আছে? তো এখানে এটা দেখে তরঙ্গ ধর্ম দেখে আবার তোমরা ভেবাচেকা খেয়ে যাও না। জিনিসটা কি তোমাকে একটু ভালো মতো আমি আরেকটু ডেমনস্ট্রেট করি। আমরা যখন ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য বের করতে গেছি তখন আমাদের কি ছিল, এইচ ডিভাইডেড বাই এমভি, ঠিক আছে? আচ্ছা, ডি ব্রগলির তরঙ্গ কাকে বলতেছি আমরা? একটা বস্তু গতিশীল হলে, একটা ভরযুক্ত বস্তু গতিশীল হলে সে কি হচ্ছে, তার একটা ভরের কারণে সেটা কণা ধর্ম পাচ্ছে এবং তোমার হচ্ছে গতির কারণে তারা একটা কি পাচ্ছে, তরঙ্গ ধর্ম পাচ্ছে। সো তরঙ্গ ধর্মটাকে আমরা কি দিয়ে প্রকাশ করতেছি, ল্যামডা, ল্যামডা, আর কণা ধর্মটাকে কি দিয়ে প্রকাশ করতেছি, এম দিয়ে। সো এটা কি আমাদের তরঙ্গ ধর্ম, এটা হচ্ছে আমার কণা ধর্ম। সো বেসিক্যালি আমার সূত্রটা কি, সূত্রটা হচ্ছে তরঙ্গ ধর্ম ইজ ইকুয়াল টু, তরঙ্গ ধর্ম ইজ ইকুয়াল টু এইচ বাই কণা ধর্ম ইন্টু ভি, ঠিক আছে? এই অঙ্কটা নান আদার দেন এই সূত্রটাই, ওকে? এটা ছাড়া কিছুই না। সো জিনিসটাকে জাস্ট তারা বাংলায় বলছে। তরঙ্গ ধর্ম কত দেওয়া আছে, এত মিটার। আমার হচ্ছে ভি হচ্ছে কি বলছে, একটি কণার তরঙ্গ ধর্ম, এর কণা ধর্ম কত, ভি কত নিব আমি এখানে, বলো তো ভি কত নিব? ভি তো দেওয়া নাই, ভি কত নিব? সো আমরা যদি, যেহেতু এটা অনেক ছোট্ট একটা তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে আমরা ধরে নিতে পারি এর ভি অবশ্যই আলোর আলোর বেগের কাছাকাছি। সো আমরা এখানে আলোর বেগে নিব, ঠিক আছে? সো এটা কি করব আমরা, তরঙ্গ ধর্ম ইজ ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই, এইচ মানে প্লাঙ্কের ধ্রুবক, ডিভাইডেড বাই কণা ধর্ম ইন্টু সি, ঠিক আছে? ভিটা কেন সি নিছি, কারণ এর তরঙ্গ ধর্ম বা তরঙ্গ দৈর্ঘ্যটা অনেক অনেক ছোট। তো তরঙ্গ ধর্ম যত ছোট হবে ভি তত বেশি হবে, এবং তুমি এই মানটা দেখলেই বুঝতে পারবা, 10^15 এই মানটা দেখলেই বুঝতে পারবা এটা আসলে খুবই ছোট কণা, এই গামা এক্স রে এদের মাঝামাঝি বা এদের কিছু একটা হবে। তো আমাদের অ্যান্সারটা কিভাবে করব, আমরা এই ফর্মুলা দিয়ে করব। ভি এর ভ্যালু কত বসেছি, সি বসেছি। কেন বসেছি এক্সপ্লেইন করে দিছি, কারণ আমাদের এই কণাটা খুবই ছোট এবং খুবই তোমার দ্রুত যাচ্ছে, যেটা কিনা আলোর বেগের সমান। তো এটা দিয়ে আমরা ম্যাথটা করতে পারবো। আচ্ছা, সোডিয়াম আলোর তরঙ্গ দৈর্ঘ্য 5894 অ্যামস্ট্রং হলে সোডিয়াম আলোর একটি ফোটনের ভর কত হবে? সোডিয়াম আলোর একটি ফোটনের ভর, অর্থাৎ তোমার এম বের করতে বলছে। ফাইন, ল্যামডা বসাও, এইচ বসাও, এম বসাও, ভিটা এবার কি হবে, এবারও সি হবে, কারণ একটি আলোর, সোডিয়ামের একটা আলোর কথা বলছে। সো আলোর বেগ কত, সি, বা 3 × 10⁸। সো বসাও, ল্যামডা বসাও, এখানে কত, ল্যামডা কত ছিল, ল্যামডা ল্যামডা কত ছিল, 5894 অ্যামস্ট্রং, অর্থাৎ 10^10 ইজ ইকুয়াল টু এইচ, এম আমার বের করতে বলছে, ইন্টু 3 × 10⁸। এইচ কত, এইচ এইচ কত, এইচ হচ্ছে তোমার 6.626 ইন্টু 10^34। ওয়েল, তোমরা কি বুঝতে পারছো? না বুঝলে কমেন্টে বলবা, আমি অবশ্যই অবশ্যই কমেন্ট আমি রেগুলার চেক করি, অবশ্যই আমি সেটার অ্যান্সার তোমাদেরকে দিব। এই ম্যাথটা খুবই ইজি। দেখো এবার কি বলছে, বস্তু গতিশক্তি বের করতে বলছে। এটা আমি তোমাদেরকে এক্সাম্পল দিব, তোমাদেরকে আমি বিশ্বাস করতে পারবো? আশা করি পারবো। এখানে যেটা করতে হবে, ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এম ভি দিয়ে ভি এর ভ্যালু বের করতে হবে। ভি এর ভ্যালু বের করে হাফ এম ভি স্কোয়ারে ভি এর ভ্যালুটা বসা দিতে হবে, ঠিক আছে? এই ভ্যালু আমি বলে দিলাম, এই ভ্যালুটা করে তোমরা সাবমিট করবা কমেন্টে অথবা ফেসবুক গ্রুপে, ওকে? আচ্ছা দেখো, এই টপিকটা তোমাদের অভিক ভাই পড়াবে, তবু আমি যেহেতু আমার সাবজেক্টেও আছে, তাই আমি একটু জাস্ট বলে দেবো, একটু, কিছুই বলবো না, বাকি তোমার কি পড়াবে, ও ফিক ভাই এর মাথায় চাপাই দিলাম আমি, ঠিক আছে? চাপাই দিলাম।
সো হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি কে পড়াবে? ওই ভাই পড়াবে। তো হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি কি বলছে দেখো তো, কি বলছে দেখো, যে যদি কোনো কণার ভরবেগ নির্ভুলভাবে নির্ণয় করা সম্ভব হয় তবে এর অবস্থান নির্ণয় অনিশ্চিত হয়ে পড়ে, এবং তুমি যদি অবস্থান তুমি নির্ভুলভাবে বের করতে চাও তখন তোমার ভরবেগ নির্ণয় অনিশ্চিত হয়ে পড়বে। এবং এই ঘটনাকেই বলা হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। এবং এই অনিশ্চয়তা নীতিটাকে সূত্রের মাধ্যমে প্রকাশ করার জন্য হাইজেনবার্গ একটা ইকুয়েশন দিছে, দেখো সূত্রের মাধ্যমে প্রকাশ করছে কি, অবস্থানের যে অনিশ্চয়তা এটা তোমার ডেল এক্স দিয়ে প্রকাশ করছে, আর ভরবেগের যে অনিশ্চয়তা এটা কি দিয়ে প্রকাশ করছে? ডেল পি দিয়ে প্রকাশ করছে। একটা সূত্র দিছে, ডেল এক্স ইন্টু ডেল পি ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু এইচ বাই 4 পাই এর সমান। ঠিক আছে, ওকে ওকে ওকে। দেখো আমাদের পরের টপিকটা হচ্ছে কোয়ান্টাম নাম্বার। কি বলছে কোয়ান্টাম নাম্বার কি? কোয়ান্টাম নাম্বার, আচ্ছা কোয়ান্টাম নাম্বার কি এটা জানার আগে আমি তোমাদের একটা প্রশ্ন করি। তোমাদের মনে করো আমি একটা বিন্দু দিছি, বিন্দুটার নাম হচ্ছে এ, এবং তোমাকে জিজ্ঞেস করি এই বিন্দুটা কোথায়। আউট অফ নোয়ার আমি তোমাকে জিজ্ঞেস করছি যে এই বিন্দুটা কোথায়। আচ্ছা, এবার তুমি কিন্তু আমাকে উত্তর করতে পারতেছো না, কারণ তুমি এর আদ্যপান্ত কিছুই জানো না। আমি আজাইরা জিজ্ঞেস করছি, তুমি আজাইরা ভাবতেছো। এখন আমি যদি তোমাকে একটা ইনফরমেশন দিই, এই বিন্দুটার কোঅর্ডিনেট সিস্টেম দিয়ে দিলাম 3 4, একটা কোঅর্ডিনেট সিস্টেম দিয়ে দিলাম, একটা কোঅর্ডিনেটস দিয়ে দিলাম, সরি কোঅর্ডিনেট সিস্টেম না, একটা কোঅর্ডিনেটস দিয়ে দিলাম যে এই একটা বিন্দু যে কোঅর্ডিনেট 3 4। এখন তোমাকে যদি বলি যে এই বিন্দুটা কোথায় আছে, তুমি বের করতে পারবা না? অবশ্যই পারবা। তুমি কি করবা? একটা সুন্দর একটা গ্রাফ আঁকবা, গ্রাফ এঁকে তোমার এক্স এর ভ্যালু এবং ওয়াই এর ভ্যালু ওয়াই অক্ষে এবং এক্স অক্ষে বসাই দিবা, রাইট? কিভাবে বসাবা? 3 1 2 3 1 2 3 4, অর্থাৎ এই হচ্ছে আমার এই বিন্দুটা। ওকে, তুমি একটা কি করতেছো, আমি তোমাকে কি ইনফরমেশন দিলাম যে এ বিন্দু, যখন আমি তোমাকে কিছু বলি নাই তখন তুমি কি করতে পারতেছিলে না, এটাকে প্লেস করতে পারতেছিলে না, ঠিক আছে? কিন্তু যখন আমি এটার কোঅর্ডিনেট দিয়ে দিলাম তুমি ইজিলি বুঝে গেছো যে এ বিন্দুটা কোথায় আছে। কোয়ান্টাম সংখ্যা ঠিক সেরকমই একটা জিনিস, যা ইলেকট্রন কোথায় আছে, ইলেকট্রনের এক্সাক্ট লোকেশনটা কোথায় সেটা নির্দেশ করবে। ঠিক আছে, তো আসো কি বলছে দেখো কোয়ান্টাম সংখ্যা, কোন পরমাণুর মধ্যে ভিতরে একটি নির্দিষ্ট ইলেকট্রনকে খুঁজে বের করার জন্য অথবা একটি নির্দিষ্ট ইলেকট্রনের অবস্থান নির্দিষ্ট করার জন্য যে সংখ্যাগুলোর প্রয়োজন হয় তাকে কোয়ান্টাম সংখ্যা বলে। অর্থাৎ এটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা হচ্ছে একটা ইলেকট্রনের কোঅর্ডিনেটস। সো আমি ওই কোয়ান্টাম সংখ্যাগুলো জানা থাকলে আমি একটা ইলেকট্রনকে খুব ইজিলি কি করতে পারবো? খুঁজে বের করতে পারবো। ওকে, আচ্ছা, তো ইলেকট্রন খোঁজার প্রয়োজন কেন হয়? ইলেকট্রন খোঁজার প্রয়োজন কেন হয়? যদি আমি একদম ফ্যাক্ট বলি, এইচএসসি তে প্রশ্ন দিবে অমুক ইলেকট্রনটা বের করে দেখাও, তোমার প্রয়োজনটা আপাতত এটাই। এছাড়াও বৈজ্ঞানিক বিভিন্ন হচ্ছে গবেষণার জন্য মেইন কথা এটাই, যে বৈজ্ঞানিক বিভিন্ন গবেষণার জন্য কোন ইলেকট্রন কোথায় আছে এটা জানাটা জরুরি। ঠিক আছে, তো কি করব, তো কি করতেছিলাম, আমাদের বলতেছিলাম যে কোয়ান্টাম সংখ্যা কয় প্রকার? কোয়ান্টাম সংখ্যা তোমার 4 প্রকার। প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, প্রধান, সহকারী, চুম্বকীয়, স্পিন। ওকে, আচ্ছা, ওকে। দেখো মনে করো আমি একটা তোমাকে পরমাণু দিছি, সাপোজ ম্যাগনেসিয়াম 12, এটা ইলেকট্রন বিন্যাস করছো না, ইলেকট্রন বিন্যাস শিখছো না? কি ছিল বলো তো? 1s2 2s2 2p6 3s2 3s2 পর্যন্তই, ঠিক আছে, আর নাই, 2 এর 12টা হয়ে গেছে। এখন আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে এই ম্যাগনেসিয়ামের 10 নম্বর
ইলেকট্রনটা কই আছে, কই আছে। এখন এই প্রশ্নের উত্তর তুমি যে ধাপ মেইনটেইন করে বের করবা, সেই ধাপ সমূহে হচ্ছে এই চারটা কোয়ান্টাম নাম্বার, প্রধান, সহকারী, ম্যাগনেটিক, স্পিন। ওকে, তো আসো আমরা এই প্রশ্নটাই সলভ করি, এবং এই প্রশ্ন সলভ করার সাথে সাথে আমরা কি বের করব, যে প্রত্যেকটা কোয়ান্টাম সংখ্যার ইউজটা আসলে কি এবং কোন প্রশ্নের উত্তরটা আমাকে দিচ্ছে প্রত্যেকটা কোয়ান্টাম সংখ্যা, সেটা আমরা এখন জানবো। ওকে ওকে, দেখো দেখো ফার্স্টে আমার কি, প্রধান কোয়ান্টাম সংখ্যা, রাইট? প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা। এটার সংজ্ঞাটা যদি আমি তোমাকে বলি এবং আমার ভাষায় বলতেছি, সেটা কি, কোন পরমাণুর একটি নির্দিষ্ট ইলেকট্রন কোথায় আছে তা যে কোয়ান্টাম সংখ্যা নির্দেশ করে তাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে। ওকে, তো আমি কিছুক্ষণ আগে কি করছিলাম, ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস করছিলাম। ঠিক আছে, ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস করছিলাম, এবং আমার প্রশ্ন কি বলছে যে 10 নম্বর ইলেকট্রনটা কই আছে। তো এখন আমি যদি মনে করো তোমাকে যদি তোমার বাসা জিজ্ঞেস করি, তখন তুমি কিসের নাম বলো, বলো তো আমাকে, জেলার নাম বলো, যে আমার বাসা দিনাজপুর জেলায়, বা আমার বাসা হচ্ছে খুলনা জেলায়, আমার বাসা ঢাকা জেলায়, বা আমার বাসা হচ্ছে নরসিংদী বা নারায়ণগঞ্জ, এরকম কিছু একটা তুমি বলো। ঠিক আছে, তো এইটা হচ্ছে ওই ইলেকট্রনের খোঁজার প্রথম ধাপ। মনে করো আমি যদি তোমাকে খুঁজতে চাই, তাহলে আমাকে ফার্স্টে কোথায় যেতে হবে, যদি মনে করো তুমি নরসিংদীর পোলা, বা তুমি যদি আমাকে খুঁজতে যাও, মনে করো আমি জয়পুরহাটে, জয়পুরহাটে আমার বাসা, তো তুমি যদি আমাকে খুঁজতে চাও, তাহলে সবার প্রথমে তুমি কোথায় আসতে হবে, জয়পুরহাটে আসতে হবে। এই যে তুমি সবার প্রথমে কোথায় আসলা, জয়পুরহাটে আসলা, এটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। যে একটা ইলেকট্রনকে খুঁজতে আমি যখন সবার প্রথমে যার কাছে যাব বা যেখানে যাব, সেটাই হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা, কোথায় আছে বলতে কোন শক্তি স্তরে আছে, হ্যাঁ, এটা কোন শক্তি স্তর, এটা কিন্তু কোন শক্তি স্তরে আছে সেটা বুঝাইছে। কোথায় আছে বলতে আবার তুমি জয়পুরহাট দিনাজপুরে চলে যাও না, শক্তি স্তর। আমার ক্ষেত্রে জয়পুরহাট, ইলেকট্রনের ক্ষেত্রে এটা কোথায়, শক্তি স্তরে। ঠিক আছে, তো এখন যদি আমি তোমাকে বলি যে তুমি নর্মালি চিন্তা করো তো, প্রথম শক্তি স্তর এটা, এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, এটা তৃতীয় শক্তি স্তর, রাইট? এখন প্রথম শক্তি স্তরে কয়টা গেছে, দুইটা গেছে। দ্বিতীয় শক্তি স্তরে কয়টা গেছে, 8টা গেছে। ঠিক আছে, তো 10 নম্বর শক্তি, 10 নম্বর ইলেকট্রনটা কোথায় থাকার কথা, অবশ্যই দ্বিতীয়টাতে থাকার কথা। এখানে দুইটা গেছে, পরের থেকে কয়টা গেছে, 8টা, 8 এর 2 কত হয়, 10। অর্থাৎ 10 নম্বর ইলেকট্রনটা কোথায় গেছে, অবশ্যই অবশ্যই দ্বিতীয় শক্তি স্তরে গেছে। এখন তুমি যখন আমাকে খুঁজতে গিয়ে জয়পুরহাটে গেলা, জয়পুরহাটে গিয়ে এখন তুমি কি প্রবলেমে পড়লা, এখন তোমার আমার বাসায় তো আসতে হবে আমাকে খোঁজার জন্য, তুমি জয়পুরহাটে গিয়ে তো আমাকে পাবা না, তোমাকে কি করতে হবে, আমার বাসায় আসতে হবে। তো তুমি কি করলা, জয়পুরহাটে গিয়ে একটা প্রবলেমে পড়ে গেলা যে আমার বাসাটা কোথায়, এখন সেটা তোমাকে খুঁজতে হবে। ঠিক সেরকম আমি যখন জানতে পারলাম যে আমার ইলেকট্রনটা দ্বিতীয় শক্তি স্তরে আসছে, এখন দ্বিতীয় শক্তি স্তরেও কি আছে, সাবশেল আছে না, সাবঅরবিটাল আছে না, এসপিডিএফ যেটাকে বলি আমরা, সাবঅরবিটাল পড়ছি বা পড়ছো তোমরা। ঠিক আছে, সাবঅরবিটাল যেগুলো আছে, এখন আমি ওখানে গিয়ে প্রবলেমে পড়ছি যে এই 10 নম্বর ইলেকট্রনটা কোন সাবঅরবিটালে আছে, কারণ 2 নম্বরের সাবঅরবিটাল কয়টা, এস আর পি, দুইটা সাবঅরবিটাল।
এখন আমি কিভাবে বুঝবো এটা এস এ আছে নাকি পি এ আছে? এই প্রশ্নটার অ্যান্সারই দিবে হচ্ছে কে? সহকারী কোয়ান্টাম সংখ্যা। কে দিবে? সহকারী কোয়ান্টাম সংখ্যা। কে দিবে? সহকারী কোয়ান্টাম সংখ্যা। তাহলে আসো, সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা আসলে কি নির্দেশ করে? ইলেকট্রনটা অ্যাকচুয়ালি কোন সাবশেলে আছে এবং এর ওই সাবশেলটার আকার কিরকম হয়। কারণ অরবিটালের বিভিন্ন আকার আছে। অরবিটালের আকার সম্পর্কিত ক্লাস আমরা পরবর্তী 6 নম্বর ক্লাসে পড়ব। আপাতত এই সহকারী কোয়ান্টাম সংখ্যা সলভ করার জন্য যতটুকু দরকার ততটুকু আমি পড়ি, ঠিক আছে? সহকারী কোয়ান্টাম সংখ্যা কি নির্দেশ করে? ইলেকট্রন কোন সাবঅরবিটাল ও এই সাবঅরবিটালের আকার কেমন, আকার কেমন। সহকারী তোমার হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা তোমার কি দিয়ে প্রকাশ করা হয় জানো? তোমার প্রধান কোয়ান্টাম সংখ্যা প্রকাশ করা হয় এন দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে? কি দিয়ে প্রকাশ করা হয়? এন দিয়ে প্রকাশ করা হয়। ওকে, সহকারী কোয়ান্টাম সংখ্যা কি দিয়ে প্রকাশ করা হয়? সহকারী প্রকাশ করা হয় হচ্ছে তোমার এল দিয়ে, ঠিক আছে? এবং এল নির্ণয় করার একটা সূত্র আছে, সেটা কি? এল ইজ ইকুয়াল টু এন মাইনাস ওয়ান। এল ইজ ইকুয়াল টু এন মাইনাস ওয়ান। অর্থাৎ যদি প্রথম শক্তি স্তরের আমি যদি সহকারী বা হচ্ছে সাব অরবিটাল বের করতে চাই, আমি প্রথম মাইনাস ওয়ান জিরো, যদি দ্বিতীয়টার চাই টু মাইনাস ওয়ান হচ্ছে তোমার হচ্ছে ওয়ান, যদি হচ্ছে তোমার তৃতীয় বের করতে চাই থ্রি মাইনাস ওয়ান টু। আর এই এল এর মানটা, এই যে এল এর মানটা বের করলাম না, এই এল এর মানটা তোমার জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত, জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা, তো একটা শক্তি স্তরের সহকারী কোয়ান্টাম সংখ্যার ভ্যালু কত হবে তা কি দিয়ে নির্ণয় করা হয়? এন মাইনাস ওয়ান দিয়ে নির্ণয় করা হয়। এবং আমরা যে ভ্যালুগুলো নিব এই ভ্যালুগুলোর রেঞ্জ কেমন হবে? জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত যা কিছু আছে সব নিতে হবে। যেমন আমি তৃতীয়টার ক্ষেত্রে কি পাইছি? টু পাইছি এন মাইনাস ওয়ানের ভ্যালু। তো তৃতীয় শক্তি স্তরের জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যার ভ্যালু কি কি আছে দেখো, জিরো ওয়ান টু, ঠিক আছে? জিরো ওয়ান টু। চতুর্থের জন্য এল মাইনাস ফোর, এল ইজ ইকুয়াল টু ফোর মাইনাস ওয়ান হুইচ ইজ থ্রি। তাহলে চতুর্থর জন্য আমার ভ্যালুগুলো কি হবে? জিরো ওয়ান টু থ্রি। এবং এই যে ভ্যালুগুলো পাইলাম না, এবং প্রত্যেকটা ভ্যালু একটা সাব অরবিটাল নির্দেশ করে। যেমন জিরো নির্দেশ করে হচ্ছে এস, ঠিক আছে? এস। ওয়ান নির্দেশ করে হচ্ছে পি, টু নির্দেশ করে হচ্ছে ডি, আর থ্রি নির্দেশ করে হচ্ছে এফ। এই হচ্ছে এসপিডিএফ কিভাবে আসতেছে তার হচ্ছে ব্যাখ্যা, তার হচ্ছে উত্তর। তো সাব অরবিটাল গুলো নামকরণ কিভাবে করা হলো বা কিসের কে আসলে কিভাবে আসলো জিনিসগুলা, সেটার অ্যান্সার কে দিচ্ছে? সহকারী কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে? তো জিরোর জন্য এস, ওয়ানের জন্য পি, টু এর জন্য ডি এবং থ্রি এর জন্য এফ। এখন আসো, তুমি কি বলছিলাম, তুমি জয়পুরহাটে আসছো, এসে তুমি এখন আমার বাসা খুঁজে পাচ্ছ না, তো তোমার পরবর্তী স্টেপ কি হবে? জয়পুরহাট জেলার একটা উপজেলায় যাওয়া। এবং উপজেলায় কে নিয়ে যাচ্ছে? তোমাকে নিয়ে যাচ্ছে হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। অর্থাৎ আমি একটা ইলেকট্রন জানতে পারছি যে এটা দশম ইলেকট্রনটা 2 নম্বর শক্তি স্তরে আছে। এখন 2 নম্বর শক্তি স্তরের কোনটাতে আছে, এস এ নাকি পি এ, এইটা হচ্ছে আমরা জানবো কই থেকে? এটা হচ্ছে জানবো আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা থেকে। তো কিভাবে জানবো দেখো, ম্যাগনেসিয়াম কি করছি, বক্স আঁকি, আমরা বক্স পদ্ধতিতে এখন একটু ইলেকট্রন বিন্যাস করি। বক্স পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাস করছো না? বক্স পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাস কিন্তু শেখানোর কথা বা শিখছো ক্লাস এইচএসসি এসএসসি লেভেলে। হ্যাঁ, বক্স পদ্ধতি ইলেকট্রন বিন্যাস, এটা হচ্ছে তোমার 1s, এটা হচ্ছে 2s, সরি সরি,
1s 2s 2p 3, ঠিক আছে? তো ইলেকট্রনগুলো বসাও, ইলেকট্রনগুলো ওকে, বসানো হয়ে গেছে। এখন গোনো, এই যে 2, ঠিক আছে, এটা 2 হয়েছে। এখন এটা 1s 2s 2p, এটা হচ্ছে 3s। ওকে, আমি এখন এটাকে বক্স পদ্ধতিতে করছি। বক্স পদ্ধতিতে জানো যতগুলো আছে এগুলা সাবঅরবিটালেরও আবার ছোট ছোট অরবিটাল আছে, সাবঅরবিটাল আছে, সেগুলো কিভাবে বের করতে হয় এটা আমরা পরের কোয়ান্টাম সংখ্যায় জানবো। বাট আপাতত আমি পুরোটাকে টুপি ধরে নিচ্ছি বা টুপি ভেবে নিচ্ছি, টুপি, এটা পুরোটাই হচ্ছে টুপি। দেখো এখানে 2টা গেছে, 1 2 গেছে এখানে, দেন 3 4 গেছে, দেন 4 এর পর থেকে তোমার হচ্ছে 4, 4 এর পর থেকে 5 6 7 8 9 10। আমি নরমালি গুনতেছি, আমি কিন্তু ক্রমিক করি নাই, এখন ক্রম করি নাই, নরমালি গুনতেছি। সো আমি দেখলাম যে 5 থেকে যে 10, 1 2 3 4, 5 থেকে যে 10 এই রেঞ্জের ইলেকট্রনগুলো কোথায় আছে? টুপিতে আছে। আর কোনটা 5 কোনটা 6 কোনটা 7 কোনটা 8 কোনটা 9 কোনটা 10 এগুলো কিন্তু আমি করি নাই এখন, আমি জাস্ট নরমালি গুনছি, জাস্ট এই 4 এর পর থেকে 5 6 7 8 9 10 করে গুনছি। কোথায় দেখলাম আমরা? এটা টুপিতে আছে। অর্থাৎ আমাকে, তুমি আমার উপজেলাটাও জেনে গেলা, অর্থাৎ জয়পুরহাটে আসছো আমাকে খোঁজার জন্য এবং আমার উপজেলা জেনে গেছো, তুমি আমার উপজেলায় চলে আসছো। ঠিক সেরকম ইলেকট্রনকে তুমি খুঁজতে পেরেছো, 10 নম্বর ইলেকট্রনকে খুঁজতে পেরেছো একটা পরমাণুর মধ্যে। তুমি ফার্স্টে গেছো প্রধান কোয়ান্টাম সংখ্যায়, যে সে কোন শক্তি স্তরে আছে, দেন সেই শক্তি স্তরের কোন উপশক্তি স্তরে আছে, তুমি সেখানে চলে গেছো। ঠিক আছে, এইটা তো কি হচ্ছে তোমার সহকারী কোয়ান্টাম সংখ্যার কাজ। এরপরে এরপরের কাজটা কি? এরপরের কাজটা করবে তোমার চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যাটা কি? ইলেকট্রন পরমাণুর উপশক্তি স্তরে কোন দিকে আছে তা নির্দেশ করে। এটা কোন দিকে আছে এটা কেন বললাম? যখন এই যে একটু আগে বক্স পদ্ধতি করলাম না, দুইটা দুইটা ইলেকট্রন করে দিছিলাম, 3টা বক্স ছিল। পি এর আসলে অরবিট, পি এর হচ্ছে উপশক্তি স্তরে যে উপশক্তি স্তর সেটা হচ্ছে 3টা, এবং প্রতিটা উপশক্তি স্তরে তোমার 2টা করে ইলেকট্রন ধারণ করতে পারে। তো দিক বলতে বুঝাইছি এই প্রতিটা উপশক্তি স্তরের যে উপশক্তির স্তর আছে তাদের এরকম একটা আকৃতি আছে। পি এর আকৃতি হচ্ছে ডাম্বেল শেপ। পি এর আকৃতিটা কি? ডাম্বেল শেপ। এখন এই ডাম্বেল শেপেই ইলেকট্রনগুলো কি করে? এই যে এরকম করে ঘোরে, বুঝছো? এরকম করে ঘোরে। কোন ইলেকট্রন এভাবে ঘোরে, কোন ইলেকট্রন এরকম করে ঘোরে, কোন আবার হচ্ছে এরকম একটু বাঁকা করে ঘোরে। ইলেকট্রনটা আসলে কোন দিকে ঘুরতেছে বা কোন দিকে আছে, এই সেই দিক বুঝাইতেছে। এটা বোঝায় কে? চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, আচ্ছা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বের করার, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এম, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। ওকে, এম দিয়ে প্রকাশ করা হয়। এম এর ভ্যালু কিভাবে বের করতে হয়? এম এর ভ্যালু বের করতে হয়, তুমি এল এর ভ্যালু পাইছো না? এল এর ভ্যালু কি ছিল? 0 থেকে n-1 পর্যন্ত। এম এর ভ্যালুটা হচ্ছে 0 থেকে প্লাস মাইনাস এল, 0 থেকে প্লাস মাইনাস এল। তো আমি যদি চতুর্থ শক্তি স্তরে যদি এন এর ভ্যালুটা, এল এর ভ্যালুটা যদি বের করি, কত ছিল? 3 ছিল। আমরা এল এর ভ্যালু কত নিছিলাম? 0 1 2 3 নিছিলাম। সো ওই চতুর্থ শক্তি স্তরে যদি আমি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বের করতে চাই, তাহলে আমি কি কি পাবো? দেখো 0 থেকে যদি প্লাস মাইনাস এল হয়, তাহলে 0 তো থাকবেই, তার সাথে +1 +2 +3 এটাও থাকলো, এবং সাথে কি থাকবে? -3 -2 -1 থাকবে। ঠিক আছে, তো আমরা, এইটা হচ্ছে আমার ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা কিভাবে বের করতে হয় তার অ্যান্সার। 0 থেকে প্লাস মাইনাস এল হবে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার
ভ্যালু। আচ্ছা, ম্যাগনেটিক পূর্ণ সংখ্যার ভ্যালু। তাহলে কি বললাম? m ইজ ইকুয়াল টু 0 থেকে প্লাস মাইনাস l। তাহলে আসো আমরা যেই ইলেকট্রনটা খুঁজতেছি তার বের করি। আমি ইলেকট্রনটা কোথায় ছিল? 2 নম্বর শক্তি স্তরে ছিল। 2 নম্বর শক্তি স্তর কোথায় ছিল? পিতে ছিল। পিতে ছিল। তাহলে এল এর ভ্যালুটা কত? 2 নম্বরের জন্য এল এর ভ্যালু কত হয় দেখো। 2 নম্বরের জন্য এল এর ভ্যালু হয় 0 1, অর্থাৎ এস এবং পি। তাহলে এম কত হবে? -1 0 প্লাস 1। ঠিক আছে, -1 0 প্লাস 1। এখন আসলে ইলেকট্রনটা কোথায় গেছে? এই হচ্ছে তোমার 1s 2s 2p 3s। ঠিক আছে, দেখো আমার প্রথম শক্তি স্তর ভরলো, 1 ভরে গেছে, দ্বিতীয় ভরে গেছে। এখন একটা নীতি আছে, হুন্ডের নীতি। হুন্ডের নীতি অনুযায়ী ইলেকট্রন প্রথমে যতগুলো তোমার সাবঅরবিটাল থাকবে এগুলোতে আগে একটা একটা করে যাবে। এরপর যদি ইলেকট্রন বাকি থাকে তাহলে এভাবে ভরবে। ঠিক আছে, তাহলে সেই অনুযায়ী আমি যদি একটু দেখি, তাহলে সেই অনুযায়ী কি হচ্ছে, সেই অনুযায়ী দেখো তো কি হচ্ছে। 1 2 3 4 হয়ে গেছে, রাইট? 4 5 6, 4 5 6 নাম্বার ইলেকট্রন গেছে। এবার আরো ইলেকট্রন বাকি আছে 7 8, সরি 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ আমার 10 নম্বর ইলেকট্রনটা কোথায় পাইছি? এই বক্সটাতে পাচ্ছি। এবং এই যে এক একটা ভ্যালু আমি যে পাইলাম -1 -0 +1, এগুলো হচ্ছে এক একটা বক্সের ভ্যালু। এবং ভ্যালু দিয়ে যেহেতু আমরা বক্স প্রকাশ করতে পারি না, তাই আমরা বক্সের একটা সাবঅরবিটালের নাম দিয়ে দিছি কি? -1 এর জন্য px, 0 এর জন্য py এবং +1 এর জন্য pz। অর্থাৎ আমার ইলেকট্রনটা কোথায় আছে? pz এ আছে। ঠিক আছে, অর্থাৎ তুমি আমার জেলা, উপজেলা, আমার গ্রাম সবই চলে আসছে। এবার গ্রামের মধ্যে পাড়া থাকে না অনেকগুলা, এখন তুমি আমার পাড়ায় আসলে তুমি আমার বাসায় চিনে যাবা। ঠিক আছে, আমরা এখন সেই পাড়ায় যাব। ওকে, যেটা বলতেছিলাম, এবার আমরা কোথায় যাব? ইলেকট্রনটা আসলে কোন পাড়ায় থাকে সেখানে গেলে আমি ইলেকট্রনের অ্যাকচুয়াল জায়গাটা পেয়ে যাব। ঠিক আছে, সেটা হচ্ছে কে নির্দেশ করবে? স্পিন কোয়ান্টাম সংখ্যা নির্দেশ করবে। স্পিন কোয়ান্টাম সংখ্যার সংখ্যা কি? ওই ইলেকট্রনের ঘূর্ণন দিক। ইলেকট্রনের ঘূর্ণন দিক। এখন তুমি যখন পিজেটে গেলা, গিয়ে দেখতেছো ইলেকট্রনগুলো, একটা ইলেকট্রন একদিকে ঘুরতেছে আর একটা ইলেকট্রন আরেক দিকে ঘুরতেছে। এখন এই দুটো ইলেকট্রনের মধ্যে কোনটা, এটা জানাবে কে? স্পিন কোয়ান্টাম নাম্বার। ঠিক আছে, স্পিন কোয়ান্টাম নাম্বার। দেখো আমরা ওই দুইটা ইলেকট্রনে গেছি, এই সেই দুইটা ইলেকট্রন, একটা ঘুরতেছে ক্লকওয়াইজ, একটা ঘুরতেছে অ্যান্টি ক্লকওয়াইজ। অর্থাৎ ঘূর্ণনের দিক কয়টা? একটা ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার দিকে, আর একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ক্লকওয়াইজকে নির্দেশ করার জন্য +1/2, অ্যান্টি ক্লকওয়াইজ নির্দেশ করার জন্য -1/2 ভ্যালু। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, প্লাস এবং -1/2 কেন আসতেছে? আচ্ছা, যখন তুমি ওই পিজেড, ওই যে পি এর যে আরো যে সাব অরবিটাল, সেখানে যখন তুমি যাবা, প্রত্যেকটা অরবিটালে দুইটা করে ইলেকট্রন থাকবে এবং প্রত্যেকটা ইলেকট্রন একটা ক্লকওয়াইজ এবং একটা অ্যান্টি ক্লকওয়াইজ যাবে, অর্থাৎ ঘটনা দুইটা। তো এই মানটা আসলে প্রবাবিলিটির উপর নির্ভর করে বানানো হয়েছে বা দেওয়া হয়েছে। সেটা কি? প্রবাবিলিটি যদি তুমি দেখো, আমার ঘটনা ঘটার সম্ভাবনা কয়টা? দুইটা। ক্লকওয়াইজের জন্য একটা ঘুরতেছে, অ্যান্টি ক্লকওয়াইজের জন্য একটা ঘুরতেছে। এই সে এক, ঘটার যেটা ঘটবে যেটা, সেটা হচ্ছে সেই এক। এই যে হাফ, এই হাফটাই হচ্ছে তোমার ক্লকওয়াইজ ঘটার সম্ভাবনা এবং অ্যান্টি ক্লকওয়াইজ ঘটার সম্ভাবনা। এখন ক্লক এবং অ্যান্টি ক্লক যেহেতু দুইটা বিপরীত দিকে, এই বিপরীত দিক বোঝানোর জন্য একটা প্লাস দেওয়া হয়েছে, একটা মাইনাস দেওয়া হয়েছে। যেটা প্লাস সেটা ক্লকওয়াইজ, যেটা মাইনাস সেটা অ্যান্টি ক্লকওয়াইজ। এখন তুমি যদি গিয়ে এখন ওই ইলেকট্রনকে খোঁজার জন্য তুমি যদি এই ইলেকট্রনটাকে নাও, এটা যেহেতু আমার 10 নম্বর ইলেকট্রন, এটা কোন দিকে ঘুরতেছে? অ্যান্টি ক্লকওয়াইজ, নিচের দিকে, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে। উপরের দিক ক্লকওয়াইজ। ঠিক আছে, এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে। তাহলে আমার কোন ইলেকট্রনটা? -1/2। তাহলে আমার 10 নম্বর ইলেকট্রনটার কোঅর্ডিনেট কত, বা আমার যে ঠিকানাটা কোথায়, ঠিকানাটা কোথায় দেখো তো। আমার এন কত ছিল? এন ছিল তোমার হচ্ছে 2, এল কত ছিল?
এল ছিল 1, ঠিক আছে। দেন এম কত ছিল, এম ছিল হচ্ছে +1 -1 0 +1 পিজেড, আর স্পিন কত আসলো মাইনাস, ঠিক আছে। এই হচ্ছে ওই ইলেকট্রনটার ঠিকানা। হ্যাঁ, আমি তোমাকে যখন এই 4টা নাম্বার দিয়ে বলবো যেটা কোন ইলেকট্রন, তুমি ওইখানে গিয়ে দেখে বলে দিতে পারবে এটা অমুক ইলেকট্রন, ঠিক আছে। তো এগুলাতে তোমার সিকিউতে 2 নাম্বারে অর্থাৎ খতে আর কি, 2 নাম্বার বলতে খতে, সিকিউর যে এখানে সেই জিনিসগুলো থাকে, এই প্রবলেমগুলো থাকে। এমসিকিউতে এই প্রবলেমগুলো থাকে, কয়েকটা সেট দিয়ে বলবে কোন সেটটা আর কি যুক্তিযুক্ত, কোনটি যুক্তিযুক্ত নয়, বা এত এই পরমাণুর অমুক ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার সেট কোনটি, এগুলো তোমাকে জিজ্ঞেস করবে। তো এই হচ্ছে আমাদের 4টা কোয়ান্টাম সংখ্যার আলোচনা। পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে এই কোয়ান্টাম সংখ্যার কিছু প্রবলেম সলভ করব, প্লাস হচ্ছে তোমার অরবিটালের যে আকৃতি আছে সেগুলো একটু আলোচনা করব। দেন পরের ক্লাসে তোমাদের সাথে দেখা হবে, ঠিক আছে, নতুন কিছু বিষয়বস্তু এবং আলোচনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ এবং পড়াশোনা করো, ঠিক আছে। পড়াশোনার এখন কোনো বিকল্প নাই। এই হচ্ছে কিছুদিন পর এইচএসসি যখন চলে আসবে, ফুল সিলেবাসে পরীক্ষা হবে। এবার কিন্তু মনে করো করোনার আগের ফেজে সবাই ফিরে গেছে, বুঝতে পারছো। আর এই বছর তো দেখছো রেজাল্টের অবস্থা কি। তো দয়া করে ভাই অ্যাটলিস্ট এই রেজাল্টের অবস্থা দেখা পড়াশোনা করো, বুঝছো। পড়াশোনা না করলে অবস্থা খারাপ আছে, ঠিক আছে। আল্লাহ হাফেজ।